বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি দুজনই বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিসভা মন্ত্রিত্ব করেছেন এবং প্রধান দুটো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আফম ফখরুল ইসলাম মুন্সী, ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। দর্শক, অনুষ্ঠানের শুরুতে একটি শোক সংবাদ। আপনারা জানেন যে গতকাল সকালে অর্থাৎ ভোর 5টার দিকে অধ্যাপক পিয়াস করিম, যিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন, এর আগে দেশের বাইরে শিক্ষকতা করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। একজন রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক হিসেবে প্রায় নিয়মিতই তিনি বিভিন্ন টেলিভিশন শোতে, টক শোতে অংশগ্রহণ করতেন। তৃতীয় মাত্রায় তিনি একাধিকবার অংশ নিয়েছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমেই তার অংশ নিয়ে একটি পর্বের খানিকটা অংশবিশেষ দেখব এবং এই পর্বটিতে তার সঙ্গে অংশ নিয়েছিলেন বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ। চলুন দেখা যাক। প্রফেসর পিয়াস করিম, আপনি কি সংলাপের কোনো ন্যূনতম সম্ভাবনা দেখেন কিনা? এবং ইতিহাস, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখেছি যে বাংলাদেশ আসলে কোনো সমস্যার সমাধান সংলাপের মধ্য দিয়ে হয়নি। তবে হবে না বলে যে হতে পারবে না সেরকম কোনো কথা নেই। এমনকি স্বাধীন বাংলাদেশের জন্ম প্রক্রিয়ার মধ্যেও কিন্তু কোনো সংলাপের সফলতা ইতিহাস অন্তত লিপিবদ্ধ আমার জানা নেই। সংলাপের মাধ্যমে সমাধান হয়নি বলেই একটা বৈপ্লবিক স্তরে চলে গেছে রাজনীতি। মুক্তিযুদ্ধ তো সেই বৈপ্লবিক স্তরেরই একটা স্তর, একটা বহিঃপ্রকাশ। তা আমরা কি ওটা হতে চাচ্ছি যে সংলাপ ব্যর্থ হবে বলে আমরা রাজনীতি এমন একটা স্তরে যাবে যেখানে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সমাধান খুঁজে পাবো না? সেটা আমরা চাচ্ছি কিনা। মানে সংলাপের ব্যাপারে আমার দুটো কথা আছে। একটা হচ্ছে, সরকার থেকে প্রায় বলা হয়ে থাকে যে বিরোধী দল সংসদে এসে কথা বলুক। আজকে পৃথিবীর যতগুলো ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসি আছে, কোথাও সংসদে গিয়েই সমস্যার সমাধান হয়েছে, কোনো পূর্ব শর্ত ছাড়া তা কিন্তু ঘটেনি। মানে সংসদে বিএনপি আওয়ামী লীগ যাবে, সঙ্গে সঙ্গে তাদের মাথায় একটা বাতিল টিং করে জ্বলে উঠবে যে বা আমরা এখন ন্যায় বিচারের ভিত্তিতে সমস্যার সমাধান করতে। তা তো হয় না। আগে কতগুলো এ প্রায়োরি আন্ডারস্ট্যান্ডিং লাগে যে আমরা কোথায় বসবো, কি নিয়ে বসবো, কি নিয়ে আলোচনা করব। এই পারস্পরিক সমঝোতা না থাকলে, বোঝাপড়া না থাকলে এবং পরমত সহিষ্ণুতা এবং সমঝোতা না থাকলে বিরোধী দল সংসদে গেলে 30+ সিট নিয়ে বিরোধী দল কোনো অবদান রাখতে পারবে, এটা তো মনে হয় না। দর্শক, আমরা দেখছিলাম প্রয়াত অধ্যাপক পিয়াস করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অংশ নিয়ে তৃতীয় মাত্রার একটি পর্বের অংশ বিশেষ। আমরা তার বিদেহী আত্মা শান্তি কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমি প্রথমে আমার অতিথিদের কাছে একটু বা তার সম্পর্কে যদি তারা কিছু বলতে চান। মিস্টার ফখরুল ইসলাম মুন্সী প্রথমে। পিয়াস করিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনি যদিও বামপন্থী রাজনীতি করতেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বেশ একটা সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন। তার বামপন্থী রাজনীতি ছাত্র জীবনে করেছেন, ছাত্র জীবনে সোফারাই নো। তারপরে কিন্তু এমনি একটা বিশিষ্ট ব্যক্তি হিসাবে তার অবদান রেখেছেন, তা আমি বিশ্বাস করি। তার অনুপস্থিতি আমাদের দেশের জন্য ক্ষতিকর এবং তার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। অধ্যাপক পিয়াস করিম সম্প্রতি কয়েক বছর যাবৎ, কিছুদিন যাবৎ তিনি আমাদের দেশে একজন মুক্তবুদ্ধি সম্পন্ন, একজন উদার, আধুনিক এবং প্রগতিশীল ব্যক্তিত্ব। ছাত্র জীবনে তিনি বাম রাজনীতি করতেন। বিশেষ করে সাম্প্রতিক সময়গুলোতে যখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সমস্ত মানুষ যখন ঠিকমতো রাস্তায় নামতে পারছে না, কথা বলতে ভয় পাচ্ছে, নানান ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, তখন এই মুক্তবুদ্ধি সম্পন্ন অধ্যাপক পিয়াস করিম তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন সেমিনারে, বিভিন্ন সভায় তিনি স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের একজন অগ্রদূত হিসেবে তিনি কথা বলে গেছেন এবং এই দেশের মুক্তবুদ্ধি সম্পন্ন, স্বাধীনতাকামী, দেশপ্রেমিক, জাতীয় স্বার্থের পক্ষে সমস্ত মানুষ পিয়াস করিমকে একজন অত্যন্ত প্রতিষ্ঠিত
ব্যক্তি হিসেবে তারা গ্রহণ করেছিল। আজকে তার অকাল মৃত্যুতে আমরা দেশের একজন মুক্তবুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে আমরা হারালাম এবং গোটা জাতি আজকে শোকে অভিভূত। আমি তার আত্মার শান্তি কামনা করছি। অনেক ধন্যবাদ। এবং মিস্টার ফখরুল ইসলাম মুন্সী, আলোচনাটা এখান থেকে শুরু করতে যাই যে অধ্যাপক পিয়াস করিমের প্রসঙ্গ আমরা শেষ করেছি, কিন্তু এই কথা বলবার সময় মিস্টার নিতাই রায়চৌধুরী যা আলোচনা করলেন তার থেকে আমি কিছু বক্তব্য নিয়ে আসলে আপনাকে প্রশ্নটা ছুড়ে দিতে চাই। কারণ পিয়াস করিম যে সময়টাতে কথা বলেছেন টেলিভিশনে, মূলত সেই সময়টা আপনাদের শাসনামলী, আপনাদের সরকার তখন ক্ষমতা, এবং এই সময়কালকে মিস্টার চৌধুরী বা স্বৈরাচার, ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক একটি শাসনামল হিসেবে চিহ্নিত করেছেন তিনি। সো আপনার বক্তব্য। মানে এখন প্রফেসর পিয়াস করিম আমার ইস্যু নয়, আমার ইস্যু হচ্ছে আপনাদের শাসনামল, যেটিকে নিতাই রায়চৌধুরী এবং ফ্যাসিবাদী এটি শাসনামল। এটা ওনার ব্যাখ্যা, আমি জানি না উনি সুস্পষ্টভাবে কোনো কিছু বলেন। আপনি কি ব্যাখ্যা শুনতে চান ওনার কাছ থেকে? অবশ্যই ওনার কাছ থেকে শুনতে চান। মিস্টার চৌধুরী, আমার ব্যাখ্যা হচ্ছে এই যে ফ্যাসিবাদ শব্দটি ফরাসি শব্দ ফ্যাসিমো থেকে এসছে। ফ্যাসিমো শব্দের অর্থ হল বল প্রয়োগ করা, আর রাষ্ট্রযন্ত্র যারা বল প্রয়োগের মাধ্যমে দখল করে থাকে তারাই হচ্ছে ফ্যাসিবাদী। এবং বর্তমান সরকার গত 5ই জানুয়ারি তারিখে নির্বাচনে আমাদের দেশে জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত হয় নাই। কারণ 5 তারিখের আগে নমিনেশন পেপার ফাইলিংয়ের সময় যখন 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল, তখন ডেমোক্রেসির রুল অনুযায়ী, ডেমোক্রেসি ইজ দ্য রুল অফ মেজরিটি, আমাদের 151 জন হলেই আমরা সরকার গঠন করতে পারি। যখন 153 জন হয়ে গেল, তখন এই সরকার ওয়াজ এন্টাইটেল টু ফর্ম গভর্নমেন্ট, মানে দি পার্টি প্রধান ওয়াজ এন্টাইটেল টু ফর্ম গভর্নমেন্ট, এবং তখনই তিনি বলতে পারেন যে আমি এখন সরকার গঠন করব। পরবর্তী 147 জনের নির্বাচন, এটা যদি নাও হতো, কোনো কারণে, কোনো ন্যাশনাল ক্যালামিটির কারণে যদি বিলম্বিত হতো, তাহলেও সরকার গঠনে কোনো বাধা ছিল না। তো এই যে 153, এর মধ্যে জনগণের কোনো ম্যান্ডেট নাই, অথচ আমাদের রাষ্ট্র হচ্ছে পিপলস রিপাবলিক। এই রিপাবলিকটা হলো পিপলসের। তো পিপলস রিপাবলিকে পিপলসের ভোট নাই, তো ভোটবিহীন এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের পায়ের তলে কোনো মাটি নাই। তাহলে গভর্নমেন্ট আসে কীভাবে? সম্পূর্ণ বল প্রয়োগের মাধ্যমে। বল প্রয়োগ করছে প্রশাসনের মাধ্যমে, বিচার ব্যবস্থাকে নানানভাবে ব্যবহার করে, এবং পুলিশে কার উপরে বল প্রয়োগ করছে? বল প্রয়োগ করছে দেশের জনগণ, যারা মানে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, যারা অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায়, দেশের বৃহত্তর সমস্ত রাজনৈতিক দলের যে সমন্বয়ে গঠিত যে জোট, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে জোটের পক্ষে এদেশের অ্যাটলিস্ট 70% অফ আর ওয়াইড মেজরিটি পিপল যাকে সমর্থন করে, সেখানে বল প্রয়োগ করে জোর করে ক্ষমতা ধরে আসে। এইটি হলো ফ্যাসিবাদ। এবং এই ফ্যাসিবাদী শাসনে স্বৈরাচার হচ্ছে এইখানে যে যে স্বেচ্ছাচারীভাবে আমি দেশ শাসন করব, এবং দেশটা যেন আমার নিজের একার, গণতন্ত্রের ধারধারি না। এবং এই বল প্রয়োগ করতে গিয়ে ফ্যাসিস্টরা যেমনভাবে মানুষ হত্যা করে, যেমন হিটলার, মুসোলিনি, নমরুদ, ফেরাউন, চেঙ্গিস খান, হালাকো খান, তারা যেভাবে মানে ইয়ে করেছে, ঠিক একই কায়দায় গত কয়েক বছর যাবতে যেভাবে গুম, খুন, হত্যা, নির্যাতন, ইভেন মানববন্ধন পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। কয়েকদিন আগে আমাদের যশোরে এই যে লতিফ সিদ্দিকীর যে দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন বেফাস মন্তব্যের কারণে সারা জাতি, সমগ্র জনগণ যখন, ধর্মপ্রাণ মানুষ যখন ক্ষুব্ধ, তখন আমাদের দলের পক্ষ থেকে যশোরে একটা মানববন্ধন করা হয়েছিল। সেই মানববন্ধনকে সেখানে তছনছ করার জন্যে সরকারি মানে প্রশাসনকে ব্যবহার করে, সরকারি গুন্ডাদের ব্যবহার করে সেখানে মানে নির্যাতন চালানো হয়েছে, অত্যাচার চালানো হয়েছে, মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মোকদ্দমা দেওয়া হয়েছে। এটি হচ্ছে ফ্যাসিবাদী শাসন, এবং সম্পূর্ণরূপে ফ্যাসিবাদী শাসন। ধন্যবাদ। আপনার কাছে ক্লিয়ার হলো? প্রথমেই মানে ক্লিয়ার হলেন আপনি? আমি ক্লিয়ার হয়েছে, এবং ওনার পয়েন্টগুলো আমি কিছুটা নোটও করেছি। উনি যেভাবে ফ্যাসিবাদের কথা বলেছেন, তার আগে আমি আমার নির্বাচনী এলাকা দেবীদের জনমানুষকে
যারা দেশে এবং বিদেশে আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ঈদ মোবারক এবং অবশ্য শারদীয় পূজার শুভেচ্ছা, যদিও লেট তবু আমি দিতে চাচ্ছি। আজকে দাদা যেটা বললেন ফেসিবাদ, এটা সাংঘাতিক একটা খুব তাৎপর্যপূর্ণ কথা। হ্যাঁ, ওনার সেই তাৎপর্যপূর্ণ কথাকে প্রতিষ্ঠিত করার জন্য উনি বললেন যে জোর জুলুম এই ধরনের কর্মকলাপ প্রশাসনিক তৎপরতা দিয়ে ইয়ে করা। হ্যাঁ, জোর জুলুম তো ওনারা ডেমোক্রেটিক আন্দোলনের কথা বলে ওনারাই করেছেন। গত জানুয়ারির আগে ওনারাই কিন্তু আপনার রাস্তাঘাটে লোক মেরেছেন, ওনারা গাড়ি পোড়াইছেন, বাড়ি পোড়াইছেন, মানুষকে হত্যা করেছেন। হ্যাঁ, তো ওনারা যদি ফ্যাসিবাদী হন ওনার ডেফিনেশন অনুযায়ী, তাহলে আমার কিছু বলার থাকবে না। হ্যাঁ, আর ডেমোক্রেটিক প্রসেস এবং প্রশাসনিক প্রসেস দিয়ে কিন্তু আপনার দুটো একত্র করবেন না। প্রশাসন তার প্রশাসনকে ঠিক রাখার জন্য ঠিক ব্যবস্থা নেবে, আর যদি আজকে পুলিশ কোনো কারণে কোথায় যদি কোনো অ্যাকশন না নেয়, হ্যাঁ, তাহলে কি বলবেন যে পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল। হ্যাঁ, সেটা তো বাট বাংলাদেশে রাজনৈতিক দলগুলো মানে যারা ক্ষমতায় থাকেন তারা প্রশাসনকে, পুলিশকে কি রাজনৈতিক স্বার্থে, দলীয় স্বার্থে বা ক্ষমতায় থাকার স্বার্থে ব্যবহার করেননি? এরকম ওনারা করেছেন, আপনারা করছেন না? আমরা যেখানে আগের তুলনায় কিছু কিছু জায়গায় কোনো কোনো ব্যক্তির পক্ষে কিন্তু সেটা সম্ভব, সবার পক্ষে সম্ভব না। হ্যাঁ, মানে অঞ্চলভেদে হয়ে থাকে আপনি বলছেন? হতে পারে, কেন্দ্রীয়ভাবে, কারণ এটা আমি তো সিচুয়েশন সার্কামস্টান্সেস কোন জায়গাটায় প্রশাসন কাজ করেছে এটা কিন্তু স্পেসিফিক্যালি না আসলে কিন্তু আপনার বলা খুব মুশকিল হবে। তো প্রশাসন তো আছেই শাসন করে ঠিক রাখার জন্য, আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্যই থাকবে। তাই এটাতে ব্যতিক্রম কি আছে আমি তো জানি না। উনি বললেন যে 5ই জানুয়ারি একটা অবৈধ নির্বাচন, নির্বাচনই না, এটা আপনার মনে হতে পারে, আপনি এই তৃপ্তি পেতে পারেন, কিন্তু আমরা যেটা জানি যে আপনার 5ই নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য একটা প্রচেষ্টা চলেছিল। মরহুম জিল্লুর রহমান আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, উনি সেই আবেদনটা করেছিলেন যে আসেন আমরা মিলেমিশে এটা করি। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো ওনারা কিন্তু সেই ডাকে পরিপূর্ণভাবে সাড়া দেন নাই, যদিও দু একবার গিয়েছেন। হ্যাঁ, তারপরে জননেত্রী শেখ হাসিনা কিন্তু আপনার আবেদন করেছেন যে আমরা যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনে চলেন, আপনারা এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, নিয়ে আপনারা পরিচালনা করেন। এইখানে আমাদের প্রচেষ্টার কিন্তু কোনো রকম ঘাটতি ছিল না নির্বাচনটা করার জন্য। যখন নাকি ওনারা কি করলেন, সেইখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, নির্বাচন হবে না বলে ভোট কেন্দ্র পড়িয়ে দেবেন, মানুষকে আপনার বিরত করলেন, নির্বাচন না হওয়ার জন্য ওনাদের প্রচেষ্টা ছিল। এই প্রচেষ্টা কিন্তু ওনার সার্থক হন নাই। যদি সার্থকই হতেন আর জনসমর্থনই যদি থাকতো তাহলে কিন্তু আপনার 6ই জানুয়ারিতে অন্যরকম অবস্থা হতো। এখানে অন্যরকম অবস্থা হয় নাই। এখন পর্যন্ত আল্লাহর রহমতে এটা সুখে শান্তিতে বাংলাদেশ বসবাস করছে। আর উনি তারপর আরেকটা পয়েন্ট বলেছেন যে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, কেউ যদি না আসে তাহলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করবেন, তাই না? তো নির্বাচন যদি হয় কাজে আমাদের কি এমন পরিবেশ যেখানে 153টি আসনে একজন প্রার্থীও পাওয়া গেল না, বাকি যা পাওয়া গেল সেও একজন দুজনের বেশি না, এবং নির্বাচন কমিশনের কথা বলেছেন যে সেখানে দায়িত্ব না, সেখানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনটা অনুষ্ঠান হওয়ার জন্য ওনারা নির্বাচনের 44টি বা তারও বেশি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 6টি রাজনৈতিক দল অনেক জায়গায় তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়। তা এটা যেহেতু ওনারা চান নাই, হ্যাঁ, অনেকে হয়তো বা ওনাদের ভয়ে আসেন নাই, অনেকে হয়তো বা আপনার নিবৃত ছিলেন, কিন্তু নির্বাচনটা হয়েছে, নির্বাচন এর কোন রকম ব্যত্যয় ঘটে নাই। নির্বাচন কেন্দ্র সফল বলবেন যে ওনারা যা চেয়েছেন সেটা ওনারা সফলভাবে করতে পেরেছেন? ওনারা সফল হন নাই যেহেতু নির্বাচনটা হয়ে গেছে।
নির্বাচন সফল হতে, তাহলে তো ওনাদের ইথিক্যালি মরালি আপনারা মনে করেন ইথিক্যালি মরালি এই পয়েন্টটাতে আছে, এন্ড লিগ্যালি ইট ইজ নির্বাচন, এন্ড মরালি হ্যাঁ যদি মানুষের মরাল সমর্থনটা থাকতো তাহলে 6 তারিখ থেকে অন্যরকম সমর্থনটা নাই। হ্যাঁ, কিন্তু কাজী জনসাধারণ সমর্থনও নাই। ওনারা মাঝখানে কি করেছেন বলেছেন, মানে আপনি বলতে চাইছেন যে মরাল বা ইথিক্যালি যদি ঠিক না হতো তাহলে মানুষের সমর্থন ওনাদের দিকে থাকতো, হ্যাঁ আপনারা শান্তিতে থাকতে পারতেন না। অবশ্যই মানুষ কোনটা চাচ্ছে, মানুষ ওনাদের রূপ দেখেছে তো 5ই জানুয়ারির আগে রাস্তাঘাটে ওনারা কি করেছেন। হরতাল করার অধিকার আপনার আছে, কিন্তু আমাকে তো নিবৃত্ত করতে পারবেন না। এইখানে বলেন যে আপনার ফেসিবাদ ওইটাই যেটা জোর করে হয়, ওনারা তো জোর প্রয়োগ করেছেন। ফেসিবাদের অংশ কিন্তু ওনারাই এইখানে স্থাপন করেছেন। আমাদের যদি আজকে যত মানুষ অপছন্দ করে কেন, মানুষ তো তাহলে সমর্থনই করতো। আর সমর্থন করলে যখন নাকি মানুষের মনের মধ্যে সেই একটা দানা বেঁধে যায় যে এই সরকারের বিরুদ্ধে এবং এই নেতৃত্বের বিরুদ্ধে, তখন কিন্তু এটা থাকাটা খুব দুষ্কর হয়ে যায়, আন্দোলন পর আন্দোলন। কিন্তু যখন নাকি মানুষের সমর্থন থাকে না তখন কিন্তু আসে না, এবং ওনাদের দলের অনেকেই কিন্তু আসেন নাই। হ্যাঁ, তারপরে আপনার যেটা আপনি বললেন যে প্রশাসনিকভাবে জনগণের ম্যান্ডেট নেই, হ্যাঁ আন্তর্জাতিক পর্যায়ে তো ওনারই তো ঘোষণা করেছেন জনগণের ম্যান্ডেট নেই। হ্যাঁ, কিন্তু আজকে যদি আপনাকে বলি, মাননীয় তো নেত্রী চায়নাতে গিয়েছেন, কিসে গিয়েছেন, ওনার আমন্ত্রণে তো গিয়েছেন। একটা অতিথিকে আমন্ত্রণ কখন করবেন, তখন তাকে, যাকে আপনি রাষ্ট্রীয় পর্যায়ে যখন আমন্ত্রণ করবেন তখন তার অ্যাকসেপ্টেবিলিটিটা, তার নির্বাচন, তার অংশীদারিত্ব, তার দেশের প্রশাসনে এবং দেশের ডেমোক্রেটিক প্রসেসেও ওনারা সন্তুষ্ট হয়ে তো ঠিক তেমনিভাবে জাপানও করেছেন, তেমনিভাবে আপনার যুক্তরাষ্ট্রে করেছেন, এবার ইউনাইটেড নেশনসও সেই একই গৌরব উজ্জ্বল ভূমিকা রেখে উনি স্থাপন করেছেন বিশ্বের মধ্যে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে। অনেক জিনিসেই কিন্তু জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন, নারী অধিকার থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডেভেলপমেন্টে। আমি শুধু একটা সেকেন্ড একটু আপনার থেকে সময় নেব, আমার হাতে একটা মোবাইল আছে। 1996 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে পরপর কয়েকটা কোম্পানিকে দিয়েছেন মোবাইলের কানেকশন। তখন কিন্তু ওই কোন কোম্পানিগুলি যারা নাকি বিএনপি পন্থী ছিল। হ্যাঁ, কিন্তু আমার এই মোবাইল আগে 1,10,000 টাকায় কিনতে হয়েছে। আমার নিজস্ব বিল ছিল মাসে 40,000 টাকা। হ্যাঁ, আমি এখন মোবাইল কিনি 5 থেকে 7,000 টাকার মধ্যে। আমি 1 লক্ষ টাকার উপরে সেভ করি। প্রত্যেকটা মানুষ যারা মোবাইল কিনে তারা কিন্তু সেভ করে। আপনি তো 5 থেকে 7,000 টাকায় কিনেন, অনেক গরিব মানুষ আছে 1,500 টাকা, 1,500 কিনে, সেটা তো আরো তো পক্ষে যায়। হ্যাঁ, না আমি পক্ষে বিপক্ষে না, আমি সত্যটা বললাম। বিল সত্যটাই, সেই সত্যটা বলার জন্য কিন্তু আপনার না ওনার না অন্য কারো, সেটি হলো অন্য কথা। কিন্তু আমি যেখানে 40,000 টাকা বিল দিতাম এখন আমার 2 থেকে 2,500 টাকা যায়। হ্যাঁ, এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন, শুধু বৈপ্লবিক পরিবর্তন বিলে এবং সংযোজনের মাধ্যমে সংযোগ স্থাপনের করার মধ্যে না, আরেকটা জিনিস যেটা হলো সেটা এই ইংরেজি অ্যালফাবেট উনি বাংলাদেশের মানুষকে শিখিয়েছেন। হ্যাঁ, আর 9 কোটি থেকে 10 কোটি লোক এখন মোবাইল ব্যবহার করেন। এই অ্যালফাবেটটা কিন্তু জননেত্রী শেখ হাসিনার অবদান। হ্যাঁ, তারপরে আপনি আসেন যে একবারে সব বলে ফেললে তো ওনার একটা পয়েন্টই তো আমি খণ্ডন করতে পারছি, সেটা খণ্ডন করতে পারেননি এখন। এক কথাই তো উনি ফেসিবাদ বলে বসলেন। হ্যাঁ, নিজের চিন্তা করলেন আমার, তাহলে আপনি খণ্ডন করতে পারছেন না, নিশ্চয়ই ওনার কথার পক্ষে যুক্তি আছে। শেষ হয় নাই, আচ্ছা আরো পয়েন্ট রয়ে গেছে। হ্যাঁ, তা আপনার এই যে আমি যখন ছোটকালে, নিশ্চয় আমার গ্রাম বেসড, হ্যাঁ মফস্বল শহরে ছিলাম, গ্রামেও ছিলাম। হ্যাঁ, তখন আমি দেখেছি একটা গ্রামের কোনো লোক তার আত্মীয় স্বজন কাছে টেলিফোন করতে, হ্যাঁ তা আপনার একটা হাতটা কাঁপতো, কথা বলতে পারতো না। আজকে এই অবদানের ফলে 2 বছর আপনার সন্তান সহ কিন্তু আজকে মোবাইলের যুগে আসক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে ডেভেলপমেন্টটা, এটা তো ওনার কোনো সময় বলেন না।
ওনা বলেন ফেসিবাদ, ফেসিবাদ একটা শব্দ ব্যবহার করে দিয়ে ফেসিবাদ, আরেকটা বলেন কি আপনার তত্ত্বাবধায়ক সরকার। আপনি আবার পরে বলবেন। ঠিক আছে। ফখরুল ইসলাম মুন্সি উনি আগে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একসময় মন্ত্রী ছিলেন। আমরা শুনবো যে প্রাক্তন এখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী হিসেবে উনি কিভাবে দেশের অর্থনীতির হালচাল দেখছেন, আর আপনি আইন বিচার ও সংসদ বিষয় ছিলেন, আপনি কিভাবে এবং উনি একজন শিল্পপতি এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। উনি দেশের বর্তমান অর্থনীতির যে চিত্র তুলে ধরলেন, বিশেষ করে মোবাইলের উদাহরণ দিয়ে, এটা আমার কাছে মোটামুটি খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না। উনি আমার বড় ভাই, হাস্যস্কর আর বললাম না, এই কারণে গ্রহণযোগ্য মনে হয় না। যখন এই মোবাইলটার দাম ছিল প্রায় 1 লাখ টাকা, তখন সে মোবাইলটা কোত্থেকে আসতো, এর মাদার ইন্ডাস্ট্রি কোনটা ছিল, সেখানে কত দাম ছিল, বিষয়টা হলো সেখানে। আজকে দুবাইতে একটা মোবাইল পাওয়া যায় বাংলাদেশি টাকায় 5,000 টাকা। ন্যাচারালি এটা আমাদের এখানে আসে 5,000 বা 6,000 টাকা বিক্রি হয়। একসময় এইটা হয়তো ওখানে ছিল 50,000 টাকা। একসময় যে মোবাইলটা জাপান থেকে আসতো বা বিভিন্ন, যেমন আজকাল যে আইফোন, মানে ইয়াং জেনারেশন খুব অ্যাট্রাক্টেড আইফোন, i5, 6 ইত্যাদি, এগুলো এখনও 60-70-80 হাজার টাকা, 1 লাখ টাকা বিক্রি হয়। এটা মানে কান্ট্রি অফ অরিজিন যেখানে, সেখানে আপনার তার ভ্যালু কত, এখানে আসে কত টাকা। এই বিষয়টা এইভাবে দেখতে হবে। বাংলাদেশে কোনো মোবাইল এখনও তৈরি হয় না। বাংলাদেশে একটা বাইসাইকেলও এখন, আগে হতো, এখন সেটাও বন্ধ হয়ে গেছে, সেটা তৈরি হয় না। বর্তমান অর্থনীতির চিত্র হচ্ছে যে বাংলাদেশে প্রায় 1 কোটি লোক এই দেশের বাইরে, তারা বিদেশে অবস্থান করে, নানান দিকে, কেউ শিক্ষকতা করে, কেউ মানে পড়াশুনো করে, কেউ চাকরি বাকরি করে, প্রায় 1 কোটি লোক। এবং এরা ভাগ্য অন্বেষণের জন্যে, যেটা এক সময় এই বাংলার মানুষ কখনো পৃথিবীর কোথাও যেত না, সারা পৃথিবীর মানুষ তার ভাগ্য অন্বেষণের জন্য আমাদের দেশে আসতো, এখন এখান থেকে প্রায় 1 কোটি লোক দেশের বাইরে থাকে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে বর্তমানে এই ক্ষমতাসীন অযোগ্য সরকারের শাসন আমলে পৃথিবীর সমস্ত জায়গায় এই বিদেশে যাওয়ার যে সুযোগটা, এটা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। আপনি জানেন যে মালয়েশিয়ায় আমরা যেভাবে ম্যান পাওয়ার রপ্তানি করতাম, এখন সেটা নাই। যেভাবে মিডল ইস্টে করতাম, সেটা এখন বন্ধ হয়ে গেছে, সেখানে লোক নিচ্ছে না। পৃথিবীর প্রায় সর্বত্র ওই যে বাইরে যে লোকজনগুলো যায়, তারা যে রেমিটেন্স পাঠায়, এবং প্রত্যেকে যে পরিমাণে ভালো বলতে পারবেন, এই মোবাইলের ব্যবসা সংস্পর্শে আছে, এই ব্যাপক ব্যবহারটা এই মোবাইল টোবাইল ইত্যাদি, এই সমস্ত ওই মানে ফরেন কারেন্সি বিদেশে যারা যায় তাদের থেকে এসছে। এরাই বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। কিন্তু এরা কিভাবে ধ্বংস করেছে? আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে প্রায় অধিকাংশ স্পিনিং মিল, মানে অলমোস্ট অধিকাংশ, আমি বলবো সব না হলেও, সেগুলো আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আপনার উইভিং মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখানে গার্মেন্টস সেক্টরটা ভয়াবহ সংকটের মুখোমুখি। এবার এই যে ঈদ গেল, কয়েকদিন আগে কোরবানি ঈদ গেল, প্রায় 80% গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা তার ঠিকমতো বোনাস এবং মানে বেতন দিতে পারে নাই। 20% ঠিকমতো দিয়েছে, 80% দিতে পারেনি। এবং এই যে অর্থনীতির যে ভয়ঙ্কর যে চিত্রটা, যার কারণে এবার গরুর হাটগুলো, যে রাজধানীতে যে গরুর হাট, বেতন ভাতা যদি 80% গার্মেন্টস না দিতে পারে, মানে ঠিক মতো দিতে পারে, তাহলে তো রাজপথ উত্তপ্ত থাকবার কথা। রাজপথে উত্তপ্ত হবে তো, রাজপথ তো এভাবে বসে থাকবে না। রাজপথ উত্তপ্ত হওয়ার জন্য গার্মেন্টস সেক্টরে আমরা দেখি একটি ফ্যাক্টরিতে রাজপথে কিন্তু আগামী সংগ্রামের পদধ্বনি শোনা যাচ্ছে। রাজপথ কিন্তু মানে নীরবে নিভৃতে চিরকাল থাকবে না। তো শুধু আবার আপনারা শুনলে হবে না, ওনাদেরকে শোনাতে হবে। মানে অন্ধকার যুগের পরে পদধ্বনি ওনারা যদি না শুনে, তাহলে কাজ হবে না, ইফেক্টিভ হবে না। ওনারা তো কানে কোন শোনেন, কানের অসুখ আছে, নানান রকম সমস্যা ওনাদের আছে। ওনারা তো যেটা প্রয়োজন সেটা শোনেন, যেটা প্রয়োজন না সেটা শোনেন না। ওনাদের শোনা থেকে তো আসবে যাবে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই দেশটা কিন্তু এদেশের জনগণের। ফখরুল ভাই যে কথাগুলো বললেন, যে মানে চমৎকার সুন্দর একটা পৃথিবীর উদাহরণ সৃষ্টির মতো নির্বাচন হয়েছে গত 5ই জানুয়ারি তারিখে, এবং সেই নির্বাচনের এই মডেলকে স্বীকৃতি দিয়ে বলেছেন আপনারা আসেননি, কি করা যাবে নির্বাচন? আমরা আসিনি, আমরা কেন আসেনি সেটা তো আমরা বলেছি। আমরা আসি নাই কারণ যেভাবে পঞ্চদশ সংশোধনী মাঝ দিয়ে সংবিধানটাকে মানে একতরফা ভাবে
অন্যায় অযৌক্তিকভাবে ওনারা সংশোধন করে রাষ্ট্র ক্ষমতায় নিজেরা থেকে 90 days বিফোর ডিজলিউশন অফ পার্লামেন্ট ওনারা পার্লামেন্ট ইলেকশনের যে প্রক্রিয়া ওনারা করলেন সেটাকে আমরা মানে সমর্থন করি নাই। তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামে মানে তৈরি করেছি এবং জনগণ সেখানে সমর্থন দিয়েছে। জনগণ যে সমর্থন দিয়েছে ওনাদের দেননি তার প্রমাণ যে 153 নির্বাচনের পরে যে 147টা নির্বাচনের যে ওনারা যে মহড়া দেখালেন সেই নির্বাচনও 5%-এর বেশি জনগণ যায়নি। মানে যেখানে তো ওনারা তো সরকার গঠন করতে না 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 এটা আমি একটা কথা বলি না না আমি শেষ করি। তো সেই নির্বাচনে এখানে 5% যায়নি। 2008-এ প্রায় 13,000 বিদেশি পর্যবেক্ষক এসেছিল আমাদের দেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে। যদিও সেই 2008-এর নির্বাচনও মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কারচুপি করে তারা পেশাদ ষড়যন্ত্র করে ওনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। তারপরও আমরা বলতে চাই যে সেই নির্বাচনে 13,000 বিদেশি পর্যবেক্ষক ছিল। এবার নির্বাচনে 2 জন ভুটান এবং 2 জন ভারতের। ভুটানের 2 জন নাকি বাংলাদেশে বেড়াতে এসেছিল, তাদের ধরে নিয়ে বলছে তোমরা পর্যবেক্ষক হও। আর ভারতের 2 জন এরা কী কারণে এসেছিল জানি না, তাদেরকে পর্যবেক্ষক বানিয়েছে। তারা বেলা 12টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে এসে বলছে না এখানে কোনো নির্বাচন হচ্ছে না, তারা মানে বিরত হয়ে গেল। অতএব এই যে নির্বাচন পৃথিবীর কেউ গ্রহণ করেনি। এখন বলবেন যে জাতিসংঘে মানে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে আমন্ত্রণ জানিয়েছে, চায়না জানাইছে বা জাপান জানিয়েছে, এটা ব্যাখ্যা আলাদা। সেটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র যার দখলে তাকেই সরকার বলা হয় এবং ওই যে কয়দিন মুস্তাক আহমেদ ক্ষমতায় ছিল তাকেই সরকার বলা হতো। যখন ওই যে আপনার মানে সামরিক শাসন আসলো সেটাই সরকার। মঈনুদ্দিন ফখরুদ্দিন সেটাই সরকার ছিল, উনি এখন সরকারে আছেন। কিন্তু ওই সরকার উই আর টকিং অ্যাবাউট ডেমোক্রেটিক গভর্নমেন্টের কথা বলছি। ওই সরকার এবং গণতান্ত্রিক সরকার তো এক নয়। আজকে অবশ্যই তো এই সরকারকে আপনার জাপান বলবে, একজন বিদেশিরা এসে ওনার সাথেই কথা বলবে। এই কথা বলার অর্থ এই নয় উনি ডেমোক্রেটিক বলেননি, উনি বলেছেন যে সেই সরকারকেও সরকার হিসেবে সবাই মেনে নিয়েছে, সেই সরকারের সাথে কথা বলে উনি পজিটিভলি বলেন। কিন্তু আজকে যেমন ভারতের মানে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী উনি কি বলছেন, ভারত বলছে যে আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে এবং বিভিন্ন দেশগুলোর সাথে বিশেষ করে বাংলাদেশের সাথে আমরা জনগণের সম্পর্ক চাই, বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্ক চাই। তাহলে জনগণের সাথে জনগণের সম্পর্কটা অর্থটা কি? অর্থ হলো যে গভর্নমেন্ট ইলেক্টেড বাই দ্য পিপল, রিপ্রেজেন্টেড বাই নরেন্দ্র মোদী এরকম কথা বলেছেন বলেও তো আমরা গণমাধ্যমে দেখেছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে রক্ষা করেছেন, তার বাবা দেশ তৈরি করেছেন এবং তিনি এটা মিথ্যা কথা। এটা পরে ওটা ক্লিয়ার করেছে, এই জাতীয় কোনো কথা ওনারা বলেন নাই। এটা তো আমাদের তো এটা তো অনেক হীনমন্যতার ব্যাপার আছে। এখন আপনাকে দেখা হলো, আমি বললাম যে ইউ আর লুকিং হ্যান্ডসাম, আপনি পরের দিন একবার ফলো করে বললেন যে নিতাই রায় চৌধুরী আমাকে হ্যান্ডসাম বলছে। এটা বলার কিছু না, এটা ইটস এ কার্টসি। এটা কি মিথ্যা কথা? ওনারা নরেন্দ্র মোদী জিতার পরে এইখানে না এই পয়েন্টটা একটা মিনিট বলে নিই। তো এর অর্থ হলো যে বাংলাদেশে জনগণের নির্বাচিত মানে মেজরিটি জনগণের নির্বাচিত যে প্রতিনিধি সরকার, তার সাথেই আরেকটা দেশে জনগণের নির্বাচিত সরকারের সম্পর্ক হবে। বাংলাদেশের এই সরকারের পেছনে যেহেতু জনগণের সমর্থন নাই, যেহেতু এই নির্বাচনে কোনো দল কোনো ব্যক্তি অংশগ্রহণ করে নাই, যদিও আমার বড় ভাই ফখরুল ইসলাম মুন্সি সাহেবের ছেলে উনি ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্টেড হয়েছে, আমি আশীর্বাদ করি, সে আমাদের সন্তান হতো। কিন্তু কথা হলো সেটা ভিন্ন কথা। কিন্তু এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও খুঁজে পাওয়া যায়নি। মানে এখানে অনেক সময় ইলেকশনের পাগলও থাকে, তারা হঠাৎ করে প্রত্যেক ইলেকশনে দাঁড়ায় যায় যে ওই যে রাষ্ট্রপতি নির্বাচন আগে হতো, তো এখন এরকম পাগলও পাওয়া যায়নি। 18 জন কিন্তু স্বতন্ত্র সদস্য আছে। এইটা আমরা বলতে চাই, জনগণের সমর্থন নাই ওসব কথা বলি। এইটা এক কথাই তো বলবে, জনগণের সমর্থন ফেসিবাদ আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। আপনি বলবেন, আমি একটু প্রশ্ন জুড়ে দিই যে আপনি কি মনে করেন যে আপনারা মানে আপনি তো কিছুটা হলো সংশয় খারাপ বোধ থাকে যে নির্বাচনে সবাই অংশ নিলে নির্বাচনে ভোটার পার্টিসিপেশন আরো বাড়লে ভালো, সেটি যেহেতু হয়নি, নানা রকমের প্রশ্ন আছে, নিজেদের মধ্যে হয়তো এক ধরনের খচখচানি মনের মধ্যে আছে। সো এটি মধ্যবর্তী নির্বাচন কাম্য কিনা বা জনগণের আকাঙ্ক্ষা হতে পারে কিনা এবং সেরকম একটি নির্বাচনের দিকে আপনারা যাবেন কিনা? আমি একটু ওনার প্রথম যে সকল কথা আপনি বলছিলেন, মনে হয় যে চোখ থাকিয়া অন্ধ,
কি মনে হয়? চোখ থাকিয়ে অন্ধ। চোখ থাকিয়ে অন্ধ। দাদা ঠিক আছে, চোখে দেখেন কিন্তু ভিতরে চোখটা বোধহয় সেটা খোলা রাখেন না। হ্যাঁ, উনি বললেন গার্মেন্টসের স্ট্রাইক, বেতন দিতে পারে না, এরপরে বোনাস দিতে পারে নাই, তাহলে কি লঙ্কা কাণ্ড হয়ে যেত? এটা কি চিন্তা করেছেন? এই চিন্তা কিন্তু আপনাদের মাঝে নাই, এটা দেওয়া হয়েছে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দিন আর শুধিতে হইবেরি। হ্যাঁ, তা বলেন, অপেক্ষা করেন, মানে এভাবে দিন যাবে না। এটা আমরা তো আরো বেশি আশা করছি, এভাবে দিন যাবে না। শুভদিন শুধিতে হইবেরি। হ্যাঁ, জনগণকে আপনাদের দিন কিন্তু আপনারা সুদ করতে পারেন না এখন পর্যন্ত। হ্যাঁ, তাহলে তো মানুষ আপনার সাথেই থাকতো। আমি এটা, এই যে অর্থনৈতিক অবস্থা, হ্যাঁ আপনারা জানেন আপনার হরতাল করে কত বিলিয়ন ডলার আপনারা নষ্ট করেছেন দেশের। আপনারা কি জানেন 2% জিডিপি আপনারা দেশের নষ্ট করেছেন? এটাকে আপনাদের নিজেদের কি চিন্তা করেছেন যে না? প্লিজ, আপনি তো মানুষের কথা চিন্তা করেন, হ্যাঁ গণতন্ত্রের কথা চিন্তা করেন, বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা করেন। অথচ 2% জিডিপি লস হয়ে যাওয়া একটা দেশ থেকে বিরাট ব্যাপার। বেশ কিছু গবেষণা তো বলে যে হরতালে আসলে প্রবৃদ্ধির উপরে কোনো প্রভাব ফেলে না। ওই গবেষকরা তো হয়তোবা মানে সেলফ মেড গবেষক ফর দেয়ার ওন সেক। হ্যাঁ, এটা তারা যদি আবার আপনারা যারা ক্ষমতায় থাকেন, মানে এখন যেমন আপনারা যখন ওনারা বলছেন হরতাল সফল হয়েছে, আপনারা বলছেন দেশের মানুষ হরতালে সাড়া দেয়নি। আবার ওনারা যখন ক্ষমতায় ছিলেন একইভাবে বলেছে, আপনারা হরতাল করেছেন, আপনারা বলছেন হরতাল সফল হয়েছে, জনগণ সাড়া দিয়েছে, ওনারা বলছেন জনগণ সাড়া দেয়নি। তাহলে হরতাল দেশ তো এগোচ্ছে, আপনারা তো ক্ষমতায় থেকে হরতালকে দোষী করা যাবে না। জোর জবরদস্তি আপনি জানটা নিয়ে যান, আপনি তাহলে আমি ভয় পাবো না। আমার গাড়ি পোড়াই দেবেন, আমি ভয় পাবো না। আমার গাড়ি দোকান নষ্ট করে দেবেন, আমার শিল্প নষ্ট, আমার বাসস্থান নষ্ট করে দেবেন, তা আমি কি সেটা ভয় পাবে না? আমার মনে হয় জিল্লুর রহমান, আপনার তো ওয়াইফ রয়ে গেছে, সন্তানরা রয়ে গেছে, তারা কি আপনাকে বেরোতে বাধা দেয় না? যে এই পরিস্থিতিতে ওনারা তো ওই পরিস্থিতি সৃষ্টি করেছেন, দেশের অর্থনীতিকে ওনারা ধ্বংস করে দিয়েছেন। তারপরেও আপনার এটা বিশ্ব মানচিত্রের দিকে ওনাদের লক্ষ্য রাখা উচিত। আজকে বিভিন্ন দেশে কিন্তু যেখানে অর্থনীতির নিম্নগামী, এখানে বাংলাদেশ ঊর্ধ্বগামী। কোন দিক দিয়ে? হ্যাঁ, সব দিক দিয়ে। কোনটা না সেটা আমাদের রিজার্ভ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসই। কেন তাহলে আমরা সেক্টর ওয়াইজ বলি? হ্যাঁ, না আমি শেষ করে নেই, তারপর সময়টা দেখেন পাওয়া যায় কিনা বলতে পারি নাই। আপনি শেষ করেন। এরপরে শিল্প ও প্রতি বলে উনি আমাকে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন ব্যাপারে, ওনার তো শিল্প সম্বন্ধে অর্থমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, তো শিল্প সম্বন্ধে খুব একটা নলেজ আছে আমার বিশ্বাস করি। হ্যাঁ, কারণ ঢাকা শহরে আমি ছোট্ট ছোট্ট দিয়ে একটা এক্সাম্পল দেব। হ্যাঁ, আগে কতগুলি দোকান ছিল, এখন কতগুলি আছে? আপনার রাখেন এটা দোকানদার কি ঘাস কাটার জন্য ওইখানে বসবে? প্লিজ আমি শেষ করি। হ্যাঁ, এখন উনি বললেন যে স্পিনিং মিল বন্ধ, তারপর ওয়েভিং মিল বন্ধ। হ্যাঁ, তাহলে আজকে কয়টা বাংলাদেশে ওয়েভিং মিল ছিল, স্পিনিং মিল ছিল, এখন কতগুলি হিসাব আছে ওনার? হ্যাঁ, বন্ধ না। শোনেন, আজকে বাংলাদেশে এক্সপোর্ট হ্যাঁ বেড়েছে গার্মেন্টস, শুধু বিএনপির কারণে। হ্যাঁ, বিএনপির সময় ছিল, আপনাদের সময় নেই। হ্যাঁ, আপনার সময় তো বাড়ছে যে আমাদের, তা বলেন না কেন এটা? কারণ আপনার এখানে প্লিজ কি বলছেন, জনসমর্থন পুষ্ট সরকার ছিল বিএনপি। না না, এটা বেগম খালেদা জিয়ার সরকার ছিল। এত ডিটেইলসে গেলে কিন্তু 45 মিনিট শেষ করা যাবে না। চাই না আমরা, আপনার আমি শুধু কি বলেন, আমরা সিপাহী জনতার যুদ্ধ ঘোষণা করে আপনারা ক্ষমতায় আসেন, তারপর আবার গণতন্ত্রের কথা বলেন। সিপাহী জনতার যুদ্ধটা কি? সিপাহী জনতার বিপ্লব, এই যে বিপ্লব, বিপ্লব হয়েছে, বিপ্লব তো নামে বিপ্লব, কামে না। এগুলি প্লিজ আপনি একটা জিনিস, আমরা সত্যটাকে সত্য বলা শিখি না কেন? তাহলে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত। গণতন্ত্র হবে একজন আরেকজনকে সঠিকভাবে আপনার পরিচালনা করাটাই কিন্তু। আর আজকে যদি আপনি বলেন প্রশাসন, শুনেন, প্রশাসন যদি আজকে আপনার প্রধানমন্ত্রী হন, হ্যাঁ, কালকে কি প্রশাসন যদি কোনো কাজ করে, হ্যাঁ, সেটাকে আপনি তার জন্য এখানে দুইটা পয়েন্ট উনি বলছেন যে আপনি কি চাবেন না দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকুক?
আপনি কি চাবেন না দেশের অর্থনীতি আইন ভালো থাকুক? শৃঙ্খলাকে- আপনি কি চাবেন আমি তো দেশের চাই। রাস্তাগুলো বন্ধ হয়ে যাক, এক্সপোর্ট বন্ধ হয়ে যাক? সেটা কি চাবেন? আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হবে, সেটাও আপনারা চান? না। আপনারা এই যে আমরা- বললেন একটু আগে ম্যান পাওয়ারের কথা, ম্যান পাওয়ারের কথা, একটা জিনিস আছে আপনার এবং জিএসপি পাওয়ার জন্য আপনারা বন্ধ করার চিঠি দেন। হ্যাঁ, ম্যান পাওয়ার যাতে না নেয় তার জন্য আপনারা তদবির করেন। হ্যাঁ, আপনারা মনে করেন মানুষের দুর্ভিক্ষ লাগলেই আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য, যে আসল উদ্দেশ্যটা হলো ক্ষমতায় যাওয়া। তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতায় যাওয়া চাই। হ্যাঁ, এই রীতিতে রাজনীতিতে কখনো এখন বিশ্বে কোনো স্থান নাই। হ্যাঁ, আজকে যে আপনার দেখেন, আপনি বললেন যে আমরা বাধার সৃষ্টি করি। কয়েকদিন আগে হংকংয়ে ছাত্ররা ডেমোক্রেসি চেয়েছে, চায়না কি এটা কিন্তু অ্যালাউ করেছে? কারণ তাদের পরিপন্থী হয়ে যায়, তাদের অর্থনীতিকে নষ্ট করে যায়, তার জন্য ওরা করে নাই। আমাদের এইখানে আমরা শোনেন কোনো কালে সন্ত্রাসকে অ্যালাউ করবো না, এইটা আমাদের প্রতিজ্ঞা। এবং অর্থনীতির প্রসঙ্গ যখন আসলোই, মানে উনি অনেকক্ষণ বললেন, আপনি অনেকক্ষণ বললেন, এই যে ব্যাংকিং সেক্টরে যে অনাচার হয়েছে গত কয়েক বছর ধরে, এই যে ডেস্টিনি, যুবক, হলমার্কের যে কাহিনী, সেগুলোকে আপনি কি বলবেন? হ্যাঁ, খুব সুন্দর পয়েন্ট। ওগুলো ওনাদের ক্যাপিটাল মার্কেটে যেটি হয়েছে, আমি একটু টাচিং পয়েন্ট বলি, তাহলে ঠিক হবে। ব্যাংকিং ক্ষেত্রে এটা আপনি বলবেন যে এটা একটু মেনে নিতে হবে, কারণ 72 থেকে 75 পর্যন্ত এদেশে ব্যাংক লুট হতো, ব্যাংক ডাকাতি হতো। এটা আমি তখন সাংবাদিকতা করতাম, আমি একবার লিখেছিলাম যে থানা লুট, ব্যাংক ডাকাতি, যেটা ওই 74-এর দিকে, এটা আর এখন কোনো চাঞ্চল্য সৃষ্টি করে, এটা নিত্য নৈমিত্তিক ব্যবস্থা। এখন দুর্ভিক্ষের কথা উনি বললেন, শোনেন, তখন আমরা কোথায় দুর্ভিক্ষ 74 আমরা বরং 70-তে মানে কারেন্ট ইস্যুটা উনি কিভাবে অ্যাড্রেস করেন একটু আমরা শুনি, তাই না? কারেন্ট ইস্যু হচ্ছে যে আপনি যে পয়েন্টটা তুললেন, আজকে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক। আপনি কি ধারণা করছেন যে উনি আবার এই কথা বলবেন যে এই লুটপাট যা কিছু হয়েছে শেয়ার মার্কেট বা ব্যাংকিং ক্ষেত্রে আমরা দুই পক্ষ মিলে মিশে করেছি, সেই আশঙ্কা থেকে আপনি ওনাকে বলতে দিচ্ছেন না নাকি? কারণ এই ব্যাংকগুলো লুট, শেয়ার বাজার থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা লুট, তারপরে পিডিআর মানে যে ঘটনা, তারপরে সবকিছু ওনাদের আমলে হয়েছে। আজকে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো সবগুলো ধ্বংস হয়ে গেছে। আজকে আপনার নির্বাচন ডিজঅর্ডার হয়ে গেছে। আজকে পাবলিক সার্ভিস কমিশন হ্যাজ বিন ডিজঅর্ডার্ড। আজকে আপনার ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এটা অকার্যকর। আজকে আপনার কি বলে যে দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণরূপে দলীয়করণ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান যখন দেশে ডিজঅর্ডার হয়, যে প্রতিষ্ঠানগুলো দেশের গণতন্ত্রকে রক্ষা করে, মানবাধিকার কমিশন, তাহলে এই দেশে গণতন্ত্র গুন্ডা কিভাবে রক্ষা করবেন? এবং এই ডিজঅর্ডার বা এই যে একটা অচল অবস্থা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে হচ্ছে গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলোর কথা আপনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো তার মধ্যে পড়ে, এবং বিরোধী দল তো এটি গণতান্ত্রিক সংস্কৃতিতে, গণতান্ত্রিক রাজনীতি অপরিহার্য। তো বিএনপি কি ডিজঅর্ডার হয়ে গেছে কিনা? না, বিএনপি ডিজঅর্ডার হবে। তাহলে বিএনপি কি, এই যে আপনি এত অনাচার অবিচারের কথা বলছেন, সেখানে বিএনপি তার রোলটা প্লে করতে পারছে কিনা, করছে কিনা? না, বিএনপি তার যে ঐতিহাসিকভাবে বিএনপি যে রোল, একটা কথা যে না, বিএনপি রোলটা নাকি তার অতীত খুব একটা সুখকর নয় বলে সে কিং কর্তব্য বিমূঢ়? না, বিএনপি রোল বলতে এখানে নিজের ছবিটাই ভাষা। না, কিন্তু আপনার কাছে আমি যে প্রশ্ন করেছিলাম, আমি আসবো আপনার কাছে। মানে এই প্রশ্ন যিনি উত্থাপন করেছেন, সেই প্রশ্নের জবাবটা তো আমাকে দিতে হবে। কিন্তু ওনার প্রশ্নের জবাব কিন্তু ওনার কাছে আপনি দিতে দেননি। বিএনপি অ্যাজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল ইনস্টিটিউশন, এটা তো একটা পার্টি, এটা একটা ইনস্টিটিউশন। সেখানে দুটা দিক আছে। সেটা হলো যে বিএনপির সাংগঠনিক গঠনতান্ত্রিক কিছু দায়বদ্ধতা, কিছু মানে আছে, এটা আভ্যন্তরীণ ব্যাপার। সীমাবদ্ধতা না, দায়বদ্ধতা আছে, যেমন সময় মতো আপনার সম্মেলন করা, অমুক করা, তমুক, এগুলো তো আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আরেকটা দায়বদ্ধতা আছে যে দেশের বিএনপি যেহেতু একটি জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক রাজনৈতিক দল, সাম্প্রদায়িকতা বিরোধী রাজনৈতিক দল, এই দলের আরেকটা দায়িত্ব রয়ে গেছে
দেশের জনগণের পক্ষে এবং দেশের সাথে মানে যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে, যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে কোনো লুটপাটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই সংগ্রাম আন্দোলন করা। এই লড়াই আন্দোলন সংগ্রাম সবসময় যে রাস্তায় আমাকে নামতে হবে তা নয়, এটা বিভিন্ন কৌশল আছে। আমরা ঘরে বসে করা যায় এবং ডিজিটাল সময়, ডিজিটাল যুগ, ঘরে বসে করতে না, ডিজিটালি করা যাবে এখন। না উনরা চাচ্ছেন যে আমরা যাতে রাজপথে ঠিক মতো না নামি, সেই জন্য বল প্রয়োগ করছেন, অত্যাচার করছেন, কিন্তু এটা দিয়ে থামানো যাবে। ওনার কাছ থেকে শুনে আসছি আমি, যে আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যেটা বললেন, হ্যাঁ, যে ওই অনেক জিনিস ওনারা খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়ে, হ্যাঁ, ওনারা এইগুলি হলো গিয়া ওনাদের অবদান। হ্যাঁ, অবদান থাকলে তো এটা মানুষ স্বীকৃতি দেয় না কেন, তাই না? ওনাকে তো তার স্বীকৃতি দেয় না, রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, এই কথাগুলির এক একটা মর্মার্থ থাকবে, তাই না? আপনার বলেন মানুষ যেভাবে স্বীকৃতি দিতে পারে সেই পরিবেশটা আবার আপনারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেননি বলে ওনারা অভিযোগ করেন। অনেকেরই মত তাই। রাষ্ট্রতন্ত্র কোনোদিন, হ্যাঁ, আমাদের পাকিস্তান পারছিল বন্ধ করতে, এটা সম্ভব না। কিন্তু আপনাকে এটা আমি বারবার বলেছি যে যদি মানুষ সত্যিকার ভাবে কোনো জিনিস না চায়, হ্যাঁ, তাহলে এটার বিপক্ষে কোনো শক্তি নাই যে দাঁড়াতে পারে। হ্যাঁ, দাদার কোনো শক্তি হবে না। ওনারা যেগুলো বলছেন, ওনারা ওনাদের রূপটা দেখেন না। হ্যাঁ, মনে করেন যে আমরা ক্ষমতায় না। কিন্তু আমি আপনাদের রূপ সম্পর্কে যে প্রশ্নটা করলাম অর্থনীতির ক্ষেত্রে, সেই রক্ষী বাহিনীর কথা আমরা ভুলে যাইনি। আমরা রক্ষী বাহিনীতে না যাই, বরং আমি এই যে বললাম যে ব্যাংকিং সেক্টরের অনাচার অবিচার, ক্যাপিটাল মার্কেটে যা হয়েছে, ডেস্টিনি, যুবক, হলমার্ক, সাবেক অর্থমন্ত্রী হিসেবে আপনি ঠিক আছে, আই এম গিভিং ইউ দ্য রিপ্লাই। এইখানে ব্যাংকিং সেক্টরে দুর্নীতি এটা সরকার করে না, করে কর্মকর্তারা। ডিউটি অফ দ্য গভর্নমেন্ট। প্লিজ, বাট অর্থমন্ত্রী বলেছেন চেক ইট এন্ড কন্ট্রোল ইট এন্ড পানিশ ইট। That's why government has taken action. অযোগ্য লোকদেরকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালক পদে বসানো, সেটির জন্য দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। তিনি মনে করেন এগুলো ঠিক হয়নি, এবং নিশ্চয়ই এই কথার মধ্যে ওই প্রশ্নের উত্তর খানিকটা রয়েছে। না, অযোগ্য লোকরা কিন্তু আপনার, আমি অর্থমন্ত্রী শুধু অযোগ্য না, অযোগ্যের সঙ্গে আমি বাকি বিশেষণগুলো ব্যবহার করলাম না। ঠিক আছে, আমিও বুঝলাম যে আপনি কি বলতে চেয়েছেন, কিন্তু জিনিসটা হলো এইখানে কারাপশনটা কোথায় হয়? কারাপশনটা হয় একটা ম্যানেজার টাকাটা দেয়, তাই না? এখন কে দুর্নীতি করলো সেটি তো দেখার দায়িত্ব আপনার। এটা দায়িত্ব গভর্নেন্স তো আপনার। এই ব্যাপারে আমরা দুঃখিত। যদি আরো কঠোরভাবে তার নিয়ন্ত্রণ করা হতো তাহলে কিন্তু আরো সুন্দর রেজাল্ট আসতো। হ্যাঁ, আমাদের অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা কিন্তু এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য নিয়েছেন এখন পর্যন্ত। কিন্তু আপনার হয় কি, যদি একদিক দিয়ে ডেমোক্রেসির কথা বলবেন, আরেক দিক দিয়ে আপনার আইনের কথা বলবেন, আইন তো তার গতিতে চলবে, আইন কিন্তু আমার গতিতে চলবে না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে কি কোনো মামলা করা হয় নাই? তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয় নাই? তবে আমি ব্যক্তিগত মনে করি মোর ড্রাস্টিক অ্যাকশন শুড হ্যাভ বিন টেকেন আর্লিয়ার, রাইট ফ্রম দ্য বিগিনিং। তাদের এইখানে কোনো মার্সি নেই। যে টাকা মেরেছে সে টাকা দেওয়ার জন্য মারে নাই। হ্যাঁ, যে টাকা মেরেছে তাকে পানিশমেন্ট দিতেই হবে। হ্যাঁ, সেটি আমাদের এই ব্যাংকিং সেক্টরে তাহলে কিন্তু এতটা হতো না। আর ব্যাংকিংয়ের পরিধি তো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এটা হয়তো একটু মিসম্যানেজমেন্ট কোনো জায়গায় হতে পারে, কিন্তু সর্বোপরি ব্যাংক কিন্তু আপনার এখনও বিভিন্ন জায়গায় অ্যাক্টিভলি কাজ করছে। তার জন্য সরকার প্রাইভেটাইজেশনও কিন্তু ব্যাংক দিয়েছেন। হ্যাঁ, ব্যাংক প্রাইভেট সেক্টরে দিয়েছেন যাতে এই কারেকশনগুলি হয়। ব্যাংকিং কারেকশন একদিন দুদিনে কিন্তু করা সম্ভব হয় না, কোনো ইকোনমিতে আসে নাই। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশও আজকে প্রায় 9-10 বছর লেগে গেছে তাদেরকে একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসার জন্য। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে প্লিজ, আপনি দেশবাসীর সামনে যে কথাটা বলছেন, সাবেক অর্থ মন্ত্রণালয়ের একজন মন্ত্রী হিসেবে, যে এখানে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো লুণ্ঠন করে নিয়ে যাওয়া হলো, আর বললেন যে আমি আরেকটু বলি না, আপনাদের সময় যারা অনেকে অ্যাপয়েন্টেড হয়েছে ওই সব লোক ব্যবস্থাটা নিয়েছেন কি? প্লিজ, কার সময়কার লোক? আপনার ক্যাপিটাল মার্কেটের কথা আসি। হ্যাঁ, ক্যাপিটাল মার্কেটে কিছুটা আপনার মিসম্যানেজমেন্ট হয়েছে। হ্যাঁ, তার জন্য
নতুন সিএসসি কিন্তু মিসম্যানেজমেন্টের জন্য হাজার হাজার কোটি টাকা চলে যাবে আর তার এবং জনগণের টাকা, জনগণ দেবে, এই দেশের জনগণের টাকা চলে যাবে, আর আপনি হালকাভাবে দেখবেন জনগণ খেসারত দেয় না। খেসারত যেটা জনগণ, হ্যাঁ, এটা আপনার একটা বিজনেসে লস প্রফিট সবসময় আছে, কোন সময় বিজনেস হ্যাজার্ড আছে, লস প্রফিট, আমার টাকা লুটপাট করে নিয়ে গেলে লস প্রফিট। বিজনেস এটা শুনুন, এটা আমি আমার বুদ্ধি দিয়ে যদি স্টক মার্কেট থেকে নিয়ে যাই, হ্যাঁ, আপনাদেরও অনেক লোক ভালো ভালো করে কিন্তু শেয়ার মার্কেটে আমাদের শেয়ার নিয়েছেন, হ্যাঁ, তা আমি এইগুলি উল্লেখ করতে চাই না, কারণ উই নো আওয়ার পিকচার, হ্যাঁ, এবং কে কিভাবে কার সাথে সংযোজন করে কিভাবে এইগুলি করেছে সেটাও কিন্তু আমাদের জানা আছে, হ্যাঁ। তা আমাদের যেহেতু এইখানে সরকারের সময় এটা হয়েছে, সরকার কিন্তু চেষ্টা করছে, আজকে ধরেন না এখন শেয়ারের দাম কিন্তু বাড়ছে, 3.5 লক্ষের উপরে আপনার বিও অ্যাকাউন্ট বেশি খোলা হয়েছে এই 2 মাসের মধ্যে, হ্যাঁ। তা এটা কিন্তু আপনার একবার আপস অ্যান্ড ডাউনস হবেই, হ্যাঁ। এটা হওয়ার জন্য যদি অনাকাঙ্ক্ষিত না হয় সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকা উচিত। আমি মনে করি যে সরকার এই ব্যাপারে সচেষ্ট হবেন এবং এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছেন, হ্যাঁ। আর আপনার আর কোনটা ছিল? আমি মধ্যবর্তী নির্বাচনের মধ্যবর্তী নির্বাচন তো 5 বছর যাক, তারপরে তখন তো ডিউ টাইমের নির্বাচন হবে, মধ্যবর্তী তো আর সেটা মধ্যবর্তী আর দরকার কি? রাষ্ট্র তো ভালো চলছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, রাষ্ট্রে একটা ইলেকশন করতে কয়েকশো কোটি টাকা লাগবে, হ্যাঁ, এই টাকাও তো মানুষের ট্যাক্সের, তাহলে 5 বছর পরেই দরকার কি? 5 বছর পরে, যেহেতু একটা সিস্টেম আছে 5 বছর পর পর, তার জন্য 5 বছর পর পর 2021 পর্যন্ত কিংবা মানুষ তো এইটাকে মানুষ কি চায় সেটা আমাকে বুঝতে হবে। মানুষ কিন্তু নির্বাচন চায় না, মানুষ দেশের অর্থনৈতিক উন্নয়ন চায়। মানুষ সেটিও চায়। আপনি যদি বলেন যে মানুষ নির্বাচন চায় না, মানুষ গণতন্ত্র মানুষ চায় না, বেশি মানুষ চায়, উন্নয়ন চায়, হ্যাঁ, মানুষ তো সেই গণতন্ত্র চায়, স্বাধীনতাও চায় মানুষ, কিন্তু একটার পর একটা তো আসবে, তাই না? সব তো একসাথে আসে না। 5 বছর পরে দেখবেন যে আমাদের গণতন্ত্র পাবে, অর্থনৈতিক উন্নয়নও পাবে, সবই পাবে। আপাতত গণতন্ত্রটা আপাতত কন্ট্রোলে রেখে তারপরে ওনারা যদি ভালোভাবে চর্চা করেন, হ্যাঁ, ওনাদের গণতন্ত্র যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়, এই গণতন্ত্র বিশ্বাস করে। অ্যাডভোকেট চৌধুরী, আমি তো শুধু হতবাক হওয়া ছাড়া কোনো পথ এখানে নাই। শেষের দিকে আপনি যা বলবেন গুছিয়ে এখানে আমি শুরু থেকে যে কথাটা বলেছি, একটা ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে, শাসক গোষ্ঠীর কাছ থেকে বা স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছ থেকে এর চাইতে নতুন কোনো কথা শোনা যাবে না। ওনারা এইটাই বলবেন এবং শতমুখে বলে যাচ্ছেন যে 5 বছর পরে নির্বাচন হবে, এবং বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বলছেন যে আসুন আলোচনা করি, সংলাপ করি, এবং গণতন্ত্র প্রিয় মানুষ হিসেবে উনি বলছেন যে আসুন আমরা নতুন করে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাঝ দিয়ে দেশে, যদি আপনাদের আবার মানুষ ভোট দেয় আপনার ক্ষমতা যাবেন, আমাদের দিলে আমরা যাবো, এই কথাটা বলছেন। উনারা বলছেন যে আমাদের সাথে উনারা কথা বলতে চান না, কথা বলতে চেয়েছে। এখন আমার ঠিক আছে, এখন আমাদের বক্তব্য হচ্ছে যে উনরা কথা বলতে চান না, উনরা 5 বছর ক্ষমতা থাকতে চান, এবং অনেকেই মানে এরকম দুঃস্বপ্ন দেখেন, অনেকেই আজীবন ক্ষমতা থাকতে চেয়েছেন, অনেকেই আজীবন ক্ষমতা থাকতে চান, এবং এটা আমি আগেও বলেছি হিটলারও চেয়েছিলেন, অনেকেই চেয়েছিলেন, কিন্তু সম্ভব হয় নাই। এবং বেশি দিন লাগবে না, যেভাবে দেশটাকে চারিদিক থেকে আপনারা মানে একবারে সর্বনাশের শেষ প্রান্তে নিয়ে গেছেন, ধ্বংসের একবার শেষ প্রান্তে, আমার মনে হয় এখান থেকে এদেশের জনগণ, এদেশের মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ এবং বিশ্ব বিবেক সবই ফিরে দাঁড়াবে, এবং সেই দাঁড়ানো সেদিন যে ঝড় আসবে, এই যে আজকে যে হুদ হুদ ওই যে 8-12 করে আসে নাই, সেদিন যে ঝড় আসবে সে ঝড়ে সব কিছু তছনছ করে যাবে। আপনার এই স্বপ্নের তাসের ঘর, যে তাসের ঘরের উপরে বসে আছেন, এই তাসের ঘর একসময় তছনছ করে উড়ে যাবে। আমি মনে করি একজন মানে আমারও রাজনৈতিক জীবন বয়স প্রায় 50-এর বেশি হয়ে গেছে, সেই 16 বছর বয়স থেকে আমরা রাজনীতি শুরু করেছি। আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা বলে যে এদেশের জনগণের কোনো সংগ্রাম, কোনো আকাঙ্ক্ষা কখনোই কোনোদিন ব্যর্থ হয় নাই। এই কিছু লুটেরা শ্রেণীর মানুষ নিয়ে
কিছু দুর্নীতিবাজ লোকজন নিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার যে আস্ফালন আপনারা দেখাচ্ছেন, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না, এবং তার খেসারত আপনাকে ভয়ঙ্করভাবে দিতে হবে। এই কথাগুলো আমি বলতে চাই। শেষের দিকে আমরা ওনার স্বপ্ন কথার ফুলঝুরিতে যেভাবে উনি বর্ণনা করলেন, একই জিনিস কিন্তু বারবার করে বলার চেষ্টা করেছেন। হ্যাঁ, ওনারা খুব ভালো মানুষ আর আমরা সবচেয়ে খারাপ মানুষ, কিন্তু আজকে শাসন ব্যবস্থায় আমরা এবং আমাদের নেত্রী বিশ্বে নন্দিত হয়েছে, আমাদের প্রত্যেকটা কর্মপ্রচেষ্টা সফল হয়েছে, আমরা সমুদ্র বিজয় করতে সক্ষম হয়েছি, আমরা দেশে আজকে কয়েক লক্ষ লোকের, এমনকি প্রাইমারি স্কুলের একদিনে কিন্তু প্রাইমারি 1 লক্ষের উপরে টিচারকে আপনার জাতীয়তা, আপনারা 1 লক্ষ টিচারকে জাতীয়করণ করছেন, আপনারা 1 কোটি বই রাজনৈতিক দুর্যোগের মধ্যে পৌঁছে দিচ্ছেন, আপনাদের সময় এসএসসি এইচএসসিতে জিপিএ 5 গোল্ডেন জিপিএ যা বলা হয় আর কি, সেগুলোর ছড়াছড়ি, কিন্তু সেই সব ছাত্ররা গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। লাভ কি হলো? এটা কি আজকে নতুন ঘটনা? না, ভর্তি হতে পারছে না একটি হচ্ছে যে আসন সীমিত থাকার কারণে এক কথা, আর ভর্তি হবার যোগ্য ছাত্রছাত্রী এখন বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে পাচ্ছে না। সেটা একটা ঘটনায় হয়তো বা হতে পারে, দুটো ঘটনা না, একাধিক বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইভেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে। তো শিক্ষার মান আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বিশ্ববিদ্যালয়ের মানে আপনারা সংখ্যা দিয়ে বিচার করছেন, সরকারকে দায়ী না করে বিশ্ববিদ্যালয়গুলির আওতায় তো এই কলেজগুলি রয়েছে, তাই না? বোর্ডের আওতায় রয়েছে বিশ্ববিদ্যালয়, এসএসসি এইচএসসি তো বিশ্ববিদ্যালয়ের আওতায় না। এরপর ডিগ্রি আমি বলছি যে ডিগ্রিতে আপনার এটা রয়েছে। এরপরে ওই জায়গাটায় পড়াশোনার জন্য সরকার যেভাবে বই দিয়ে, বেতন দিয়ে, আমার প্রশ্নটা এরকম যে আপনারা কি জোর করে সাকসেস দেখাবার চেষ্টা করছেন কিনা? না, জোর করে সাকসেস, যে আমাদের প্রচুর ছাত্রছাত্রী বেরিয়ে যাচ্ছে স্কুল, মানে পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, তারা ভালো রেজাল্ট করছে, সরকার যার 10 পাওয়ার কথা তাকে আপনি 20 দিয়ে দিচ্ছেন, খুশি করছেন, কিন্তু আলটিমেটলি তার জীবনটা ধ্বংস করে দিচ্ছেন কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। সেটা যদি হয় তাহলে জীবন ধ্বংস হবে, এটা কিন্তু না হচ্ছে কিনা তো নিশ্চিত অতটা জানেন না, হচ্ছে না। আপনারা তো জানেন না রেজাল্ট ভালো হওয়াতে এখন দেখেন, মানে ভালো রেজাল্ট হলে তারা বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, দুই একটা সাবজেক্ট যেমন ইংরেজিতে ওরা ভালো করে নাই, হ্যাঁ, এছাড়া তো যার যার রেলেভেন্স, এত ছেলেমেয়ের মধ্যে মাত্র 2জন ছাত্রছাত্রী, 2জন ছাত্র ভর্তির যোগ্যতা সম্পন্ন হতে পারে। ওদের হয়তো যে অন্যান্য ডিপার্টমেন্ট হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে, আপনার হয়তো বা আপনার ওদের প্রশ্নগুলি অনেক কঠিন ছিল, যেটা নাকি ওদের পক্ষে করা সম্ভব হয় নাই। হ্যাঁ, এটাও হতে পারে। জিপিএ 5 পেল, প্লিজ, জিপিএ 5 পাওয়া ছেলে যে আপনার সব দিক দিয়ে কোয়ালিফাই করে যাবে এবং সব প্রশ্নের যে উত্তর দিতে পারবে। 2 লাইনে শেষ করেন, আমার হাতে সময় নেই। সেটা সম্ভব না। তো আমি মনে করি যে যদি আপনার রাষ্ট্রের মঙ্গল চায়, তাহলে সরকার বিরোধী দল, হ্যাঁ, আপনাকে এদিকে সমঝোতা থাকতে হবে। হ্যাঁ, একজন আরেকজনকে যদি সত্যিকার ভাবে, সমঝোতার উদ্যোগ কে গ্রহণ করবে? এটা সবাই করবে। এটা মানে আপনার পরিবারে যদি সংকট হয়, প্রধান দায়িত্ব কার উপরে বর্তায়? যিনি অভিভাবক তার উপরে। আমরা তো চেষ্টা করি, পিতা হিসেবে আপনার উপরে, বড় ভাই হিসেবে আপনার উপরে। আমরা তো চেষ্টা বন্ধ করি নাই, সংলাপ কিন্তু আমরা বন্ধ করি নাই। হ্যাঁ, আমরা আমাদের সেই সুযোগ এখনো আছে আপনি মনে করেন? অবশ্যই, যে কোনো মুহূর্তে যে কোনো সুযোগ আসতে পারে। হ্যাঁ, তা আমি মনে করি যে এই আইন শৃঙ্খলা, সুশাসন এবং এইগুলিতে আপনার যদি বিরোধী দল সত্যিকারভাবে ইকোনমিক ডেভেলপমেন্টটা আগে আসে, হ্যাঁ, তাহলে কিন্তু এদেশের পরিস্থিতি আরো অনেক উন্নত হবে। এবং আমরা বিশ্বাস করি 2021 সালের মধ্যে একটা মধ্য আয় ইনকামের একটা গ্রুপ সৃষ্টি হয়ে যাবে। আজকে আপনার দেখেন, শুনুন, আপনার যখন গ্রামে যান দেখবেন যে হাজার হাজার লোক বাড়িঘর করতেছে, হচ্ছে, ডেভেলপমেন্ট এগুলি হচ্ছে, রাস্তাগুলি হচ্ছে। তার মধ্যে আমি মনে করি যে এই সকল যদি সত্যিকারভাবে অপোজিশন যদি কোঅপারেশন করে, তাহলে কিন্তু সেটা
আরো দ্রুত গতিতে করা সম্ভব হবে। আমি সেটাই দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তে তৃতীয় মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেটে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার নিতাই রায়চৌধুরী এবং মিস্টার ফখরুল ইসলাম মুন্সী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী দুজন অভিজ্ঞ রাজনীতিক কথা বলছিলেন, দুটো প্রধান রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং দুজন ছাত্র জীবন থেকেই রাজনীতির পাদপ্রদীপের আলোয় আছেন। ওনারা অনেক কথা বলেছেন, এর মধ্যে অনেক কিছু গ্রহণ করবার মতো, বর্জন করবার মতো কথাও আছে। বলেছেন হয়তো নিজের রাজনৈতিক স্বার্থে, বিশ্বাস থেকে কতটা বলেছেন সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে এটি বাংলাদেশের মানুষের বুঝতে বাকি নেই যে রাষ্ট্র পরিচালনার জন্য যাদের উপরে বাংলাদেশের জনগণকে নির্ভর করতে হয়, অতীতে করতে হয়েছে, ভবিষ্যতেও এখন পর্যন্ত করতে হবে, তারা কেউই ধোয়া তুলসী পাতা নন। এবং একথাও মাথায় রাখতে হবে যে উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, হয়তো কোনো আমলে বেশি কোনো আমলে কম হচ্ছে। এখন সরকার হয়তো দাবি করতে পারেন যে তাদের আমলে যথেষ্ট উন্নত অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, তারা হয়তো ঢাকার রাজধানীর সড়ক দিয়ে চলাচল করবার সময় হয়তো নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের নজির নমুনা হাজির করতে পারবেন। কিন্তু এটিও মাথায় রাখতে হবে যে কেবল উন্নয়ন দিয়ে হয় না, এমনকি পরিবারের ছোট্ট শিশুটিকেও ভালো জামা কাপড়, ভালো খেলনা, প্রচুর ভালো শিক্ষা দিলেও কিন্তু তাকে তুষ্ট করা ডিফিকাল্ট, কষ্টকর, যদি না সে তার স্বাধীনতাটা এক্সারসাইজ বা চর্চা করতে না পারে। অর্থাৎ প্রতিটি মানুষের চিন্তার স্বাধীনতা, কথা বলবার স্বাধীনতা, এগুলো রাষ্ট্রে তো অপরিহার্য বিষয়। কেননা পরিবারের যিনি প্রধান হন তার সঙ্গে একটা রক্তের সম্পর্ক থাকে, অফিসে যিনি প্রধান হন তার সঙ্গে একটা বিনিময়ের সম্পর্ক থাকে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদেরকে দেয়া হয় তাদেরকে আসলে সেবা করবার জন্য দেয়া হয় এবং বিনিময়ে তিনি কি পাবেন সেটি না জেনে মোটামুটি একটা ধারণার ভিত্তিতে দেয়া হয়। কাজেই সেই রাষ্ট্র ক্ষমতায় কাউকে পাঠাবার জন্যে যে অধিকারটা একজন নাগরিকের থাকা দরকার, সেই অধিকার চর্চাটুকু করতে দেওয়াটা কিন্তু গণতন্ত্রের একটা ন্যূনতম বিষয় এবং প্রধান বিষয়, প্রধানতম প্রাথমিক একটা বিষয়। কাজেই সেটি চর্চা করবার সুযোগ কিন্তু রাজনীতিকদের দিতে হবে। এবং যারা ক্ষমতায় আছেন তারা 5ই জানুয়ারি নির্বাচন সম্পর্কে জানেন এবং সেখান থেকে এবং এই দলটি বাংলাদেশে ভোটের অধিকার, ভাতের অধিকারের কথা সবচেয়ে বেশি বলেছে। কাজেই কথায় বললে হবে না, চর্চায় তারা কি করছেন সেটিও কিন্তু মানুষের মধ্যে বোঝাতে হবে। মানুষ হয়তো রাজপথে নামছে না, আমাদের রাজনীতিকরা দীর্ঘকাল ধরে মোটামুটিভাবে ভুলে গেছেন দেয়ালের লিখন পড়া, ভুলে গেছেন মানুষ কি চায় সেটি অনুধাবন করা, ভুলে গেছেন অনেকটা এই কারণে যে একটা রাষ্ট্র ক্রমশ রাষ্ট্র সমাজ, এখানে এমনকি পরিবারগুলো, এই রাষ্ট্রের মধ্যে যেসব পরিবার আছে সবাই মোটামুটি আমরা ব্যক্তিগতভাবে ভোগবাদী হচ্ছে এবং সে কারণেই রাজনৈতিক নেতারাও তো তার বাইরে যাবেন না, তারা মোটামুটি এই জায়গাগুলো ভুলে গেছেন। কাজেই আমরা আশা করব যে যারা ভোটের অধিকার, ভাতের অধিকারের কথা বলেছেন তারা কেবল কথায় নয়, তারা নিজেদের চর্চা দিয়ে, নিজের একটু আগ বাড়িয়ে এই বিশ্বাসটি মানুষের মধ্যে স্থাপন করবার চেষ্টা করবেন যে যারা মুখে যা বলেছেন সেটি করবার চেষ্টা করেছেন। আর যারা অপোজিশনে আছেন তাদের কথার হয়তো যুক্তি এখন অনেক আছে, কিন্তু মানুষ তাদেরকেও বহুবার ক্ষমতায় দেখেছে, তাদেরও আসলে শোধরাবার অনেক কিছু আছে। মানুষ তাদের উপরে বিশ্বাস রাখতে চায়, বিশ্বাস রাখবার একটা জায়গা তৈরি করতে চায়, দেখতে চায় যে ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে আজকে যারা বলছেন, যে কথাগুলো বলছেন সেটি ক্ষমতায় গিয়েও চর্চা করবার চেষ্টা করবেন। আমরা আশা করব যে আমাদের রাজনীতিকরা সেই বিষয়গুলোতে মনোযোগী হবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।